নোট করো কমিউনিস্টের বাচ্চারাও, যদি হিম্মত থাকে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার জবাব দেবে। তাই এরা ভারতীয় কোনোদিন হতে পারেনি, হতে পারবে না, কারণ এদের ডিএনএ রাশিয়ায় আছে, চীনে আছে। এই কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো এদের অবস্থা। আজকে ককরোচ 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 হাতি যখন রাস্তা দিয়ে যায়, তখন দেখবেন অনেক নেড়ি কুত্তা পাক 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 করছে। কিন্তু কোনোদিন দেখেছেন হাতি সুরে করে কোনো কুকুরকে ধরে পা দিয়ে চেপে মেরে দিয়েছে? নো। হাতি তো ইচ্ছে করলে পারে, আরে তাই ইচ্ছে করলে পারে যে কোনো কুকুরকে যখন ভ্যাক ভ্যাক করছে, কিন্তু হাতি করে না। হাতি তার গন্তব্যস্থলে তার নিজের মতে চলে যায়, কুত্তা ভোকনেই থাকে। ঠিক সেই রকম ভাবে ভারতবর্ষের মোদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে গতিতে যাচ্ছে সেই গতিতেই চলবে। কুত্তা মাফিক ভোকনে দো, कुत्ता माफिक टूटने दो, कुत्ता माफिक फेसबुक में लिखने दो, कुत्ता माफिक यूट्यूब में भोंकने दो, और कुत्ता माफिक कुछ आंदोलन करने दो। वो इन्वेस्टर बाय द रशिया, इन्वेस्टर बाय द चीन, इन्वेस्टर बाय द माओवादी, इन्वेस्टर बाय द भारतीय कुछ गद्दार। এটাই তো বামপন্থীদের নিয়ম। নিজেরা ভারতীয় লিখতে পারে না, নিজেরা ভারতীয় লিখতে পারে না, অথচ ভারতে আন্দোলন করে। এরা বলে ধর্ম আপিনের নেশা, আর বাড়িতে কমরেডদেরকে দেখুন, হিন্দু কমরেডদের বাড়িতে বউ শাঁকা সিঁদুর সব পুরা আছে। একটা কমরেড দেখাতে পারবে? আই কই মাইকেলাল, যে হিন্দু কমরেড তার বাড়ির বউকে বলতে পেরেছে যে তুমি কমরেডের বউ, শাঁকা সিঁদুর পড়বে না এবং শিবের পুজো করবে না। আই কই মুসলমান কমরেড যে নিজে বাইরে কমরেড তার বাড়ির বউকে বলতে পেরেছে কোরআন পড়বে না, হাদিস পড়বে না, বোরকা পড়বে না, হাদিস মানবে না, বলতে পেরেছে? অর্থাৎ বাইরে একরকম বা ভেতরে একরকম। তারা আন্দোলন যন্তর মন্তরে বসেছিল, তারা 5 স্টার হোটেলে ডিস্কো ড্যান্স, পাগলু ড্যান্স, ডিস্কো ড্যান্স করছে, মদের বোতল নিয়ে উল্লাস করছে, উল্লু বানকে উল্লাস করছে। আজকে ককরোচ 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 ককরোচ। আচ্ছা বলুন তো, বাংলায় ককরোচ মানে আসল। যারা আন্দোলনটা করেছে তারা কারা? তারা কারা? ভারতীয়, ভারতের অধিবাসী। তারা ছাত্র আন্দোলনের নামে, মা বোনেরা আমাকে ক্ষমা করে দেবেন, আমি করজোরে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যন্তর মন্তরে বেড়া পড়ে পেট বার করে এ আজাদি চাইয়ে, এটা স্লোগান, এটা নারীর পোশাক, এটা নারীর আন্দোলন, ছাত্র আন্দোলন। আজকে এদেরকে ফান্ডিং করলো কারা? ফান্ডিং করেছে চীন, ফান্ডিং করেছে রাশিয়া, ফান্ডিং করেছে পাকিস্তান। কারণ ये बहुत ही बड़ा साजिश था। ये धर्मेंद्र प्रधान का इस्तीफा ना, ये बहुत ही बड़ा गंभीर साजिश था, देश को टुकड़ा करने का साजिश था। किंतु আমার এই ভারতবর্ষ, আমার এই ভারত মাতাকে একবার টুকরো হয়েছে, দোবারা ভারতবর্ষের মুসলমানরা, রাষ্ট্রবাদী মুসলমানরা, ভারতের সনাতনীরা আর দোবারা টুকরো হতে দেগা নেই। এই যে মাওবাদী, এই যে কমিউনিস্ট, এই যে কমিউনিস্টের নকশাল, সাথে মমতা, সাথে আরো কংগ্রেস, এরা যে আন্দোলন করলো। আচ্ছা বলুন তো, আপনি ক্যাম্পিং কলিং থেকে অফিস থেকে আসছেন, রাস্তায় আপনাকে কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস, আপনি বললেন অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের বাইট নিতে যাচ্ছি হাইকোর্ট।
তার মানে কি অফিসের যে সিক্রেট ম্যাটারটা আপনি ডিক্লেয়ার করে দিলেন, ঠিক সেই রকম ভাবে আমার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র বাবু তিনি এই শিক্ষার এই নেট প্রশ্নের ফাঁসের এতটুকু তার দায় ছিল না। নেট পরীক্ষা নেয় একটা এজেন্সি, সেই এজেন্সির ভেতরে কমিউনিজম এক হারামজাদা, এক देश का गद्दार, देश का निमुख हराम, ये प्रश्न, ये क्वेश्चन फांस कर दिया। क्यों? देश को बदनाम करो, बीजेपी सरकार को बदनाम करो, सबका साथ सबका विकास सरकार के बदनाम करो, और রাশিয়া চীন जो मदद कर रहा था, फंडिंग करता था, আমার কাছে খবর আছে এই কলকাতা থেকে 1.5 লক্ষ প্যাকেট সাপ্লাই হয়েছে ওই যন্ত্র। আমি বলছি, ডকুমেন্ট সহ বলছি, আমি অ্যাডভোকেট দায়িত্ব নিয়ে বলছি, আজকে এই যে দেশকে টুকরা করার সাজিশ, তাহলে মমতা ব্যানার্জি বলছে ওর আন্দোলনকে সমর্থন করি, যেতে চাইছিল যন্তর মন্ত্রে উঠে গেল। তাই মমতা ব্যানার্জির যখন বালু ধরা পড়লো, খাদ্যে কেলেঙ্কারি, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছে? নো। মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রী ধরা পড়লো, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অভার বাড়িতে কোটি টাকা পাওয়া গেল, অপার বাড়িতে কোটি টাকা পাওয়া গেল, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছে? নো। যখন আরজিকর কাণ্ড হলো, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, তখন পদত্যাগ করলো না। কারণ মমতা ব্যানার্জি দোকান কাটা, নির্লজ্জ, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, তাই উনি পদত্যাগ করেননি। বামপন্থীদের একটা রীতি আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না, মমতা ব্যানার্জিও তেমন দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তাই এই সরকারকে যখন আমার बांग्लार जनता लात मार के भगा दिया, एमएलए तक नहीं बना, फिर भी बोला मुई हारिनी, शुभेंदुर के तो हारिनी, मुई जीतेছি। তারপরে আমার राज्यपाल जी इतना कस के संविधान का थप्पड़ मारा, बाद में बोला है मैं हारा हूं। আজকে বামপন্থীদের বিমান বসু বাবু কত বয়স পদত্যাগ করেছে? না। আজকে দেশকে এরা কোনোদিন পদত্যাগ করে না। কেরালার মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে, সেখানেও তো প্রশ্নপত্র ফাঁস যে বামপন্থী সরকার পদত্যাগ করেছে? নো। মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে? নো। শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে? নো। কিন্তু ধর্মেন্দ্র প্রধান অতীব সজ্জন ব্যক্তি, শ্রদ্ধাশীল ব্যক্তি, তিনি উড়িষ্যার মানুষ, তিনি নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ করলেন। এটাই হচ্ছে প্রকৃত রাজধর্ম পালনের কর্তব্য। কিন্তু আমরা কি দেখতে পেলাম? পদত্যাগের পরে যারা আন্দোলন করছে, যারা আন্দোলন যন্তর মন্ত্রে বসেছিল, তারা 5 স্টার হোটেলে ডিস্কো ড্যান্স, পাগলু ড্যান্স, ডিস্কো ড্যান্স করছে, মদের বোতল নিয়ে উল্লাস করছে, উল্লু বানকে উল্লাস করছে। তাহলে এরা কারা? কারণ ভারতবর্ষ আজকে যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চোখে চোখ রেখে পাকিস্তানকে, রাশিয়াকে, আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলছে, পাকিস্তানকে কার্গিল যুদ্ধে সবক শিখিয়ে দিয়েছে, এটাতেই বিশ্বের দেশের দাদা আতারাম খেচারাম হয়ে গেছে। তাই নিজের দেশে গন্ডগোল পাকাতে চেয়েছে এই বামপন্থীরা, এবং ফাইন্যান্স করে একটা আন্দারে নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করার চেষ্টা। কিন্তু ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সনাতনী,
ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমানরা मोदी का साथ है, मोदी का साथ रहेंगे, भाजपा का साथ है, भाजपा का साथ रहेंगे। बंगाल में डबल इंजन सरकार आया, ये शुभेंदु का सरकार है, ये भाजपा सरकार है, ये दुर्बल सरकार नहीं है, बुद्धदेव बाबू का माफिक सरकार नहीं है, ये ममता बुबू, ममता खाला, ममता आपा आंदोलन করবে আর দুর্গাপুর এক্সপ্রেস হয়ে টাটাকে তাড়ানোর জন্য আন্দোলন করবে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে অবরুদ্ধ করে দেবে। আর মুখ্যমন্ত্রী ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে। ऐसा नहीं होगा, ऐसा नहीं होगा, बंगाल में ऐसा नहीं होगा। ये सरकार बहुत ही सख्त सरकार, ये सरकार सबका साथ सबका विकास का सरकार, ये सरकार किसी को आईन हाथे नहीं देगा, नहीं देगा, नहीं देगा। जो मजहब का हो, जो धर्म का हो, जो पार्टी का हो, चुन चुन करके उसको हमारा बंगाल में गुंडा दमन आईन पास किया, सबको गुंडा दमन आईन में हिरासत में लेना होगा, ऐसा ही लेगा। স্যার একটা কথা বলবো, এই যে মোদী সরকারকে চাপে ফেলতে আমরা দেখলাম যে কৃষক আন্দোলনের সময় যারা কানাডা থেকে এসেছিলেন তারা কোথাও গিয়ে সেই সমস্ত কৃষক এবং ছাত্রদের একটা বৃহত্তর জোট গড়ার একটা উদ্যোগ রয়েছে। রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠক করছে এই উদ্দেশ্যে ককরোচ জনতা পার্টির সদস্যরা। কি বলবেন? দেখুন, ককরোচ একটা ফেসবুক ওরিয়েন্টেড সংগঠন, তার রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। ককরোচ মানে আরশোলা, সেই আরশোলা পার্টির না নির্বাচন কমিশন দ্বারা রেজিস্ট্রেশন, না নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃতি, না ইলেকশনের জনগণের ভোট নেওয়ার কোনো পার্টি। কিন্তু ভারতবর্ষে বিশ্বের দরবারে যে এক নম্বর হতে যাচ্ছে, সেটাকে কুলুষিত করার জন্য, সেটাকে দমন করার জন্য বামপন্থীরা কৃষক আন্দোলনের নাম করে, বামপন্থীরা বিভিন্নভাবে বিভিন্ন নেতারা আজকে अंदर अंदर भारत को टुकड़ा करना चाहता है, देश को टुकड़ा करना चाहता है। নোট করো কমিউনিস্টের বাচ্চারাও, যদি হিম্মত থাকে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার জবাব দেবে। এরা কোনোদিন কোন পার্টি অফিস, হাই কই মাইকেলাল, ভারতবর্ষের কোন কমিউনিস্ট ওরা প্যাডে লেখে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ওরা দেয়ালে ওপরে সাইনবোর্ডে লেখে ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি লিখতে পারে না। তাই এরা ভারতীয় কোনোদিন হতে পারেনি, হতে পারবে না, কারণ এদের ডিএনএ রাশিয়ায় আছে, চীনে আছে। এই কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো এদের অবস্থা। নাসিরুদ্দিন শাহ, বিখ্যাত অভিনেতা, চর্চিত অভিনেতা, বিতর্কিত অভিনেতা, সেই নাসিরুদ্দিন শাহ কিন্তু এবারে স্যার ককরোচদের পাশে তিনি দাঁড়াচ্ছেন। তিনি বলছেন দেশের মানুষের উদ্দেশ্যে দুটো কথা বলতে চান। তার বক্তব্য, যদি কোনো অজ্ঞ মানুষ দেশের নেতৃত্ব দেয় তবে সে চাইবে গোটা দেশও যেন অজ্ঞ, অদক্ষ, সংবেদনহীন এবং নিষ্ঠুর হয়ে ওঠে। কি বলবেন? তিনি বলছেন যদি কোনো অজ্ঞ মানুষ দেশের নেতৃত্ব দেয়, নাসিরুদ্দিন শাহ প্রধানমন্ত্রী বা দেশের যে সর্বময় নেতৃত্ব রয়েছে তাদেরকে অজ্ঞ বলছেন। কি বলবেন? দেখুন, নাসিরুদ্দিন শাহ একজন অভিনেতা। নাসিরুদ্দিন শাহের একটা বই বেরিয়েছিল এবং সেই বইয়ে উনি ছিলেন মুসলমান সেজে, পাকিস্তানের গুপ্তচর সেজে এই ভারতবর্ষের বুকে তিনি রাজ করছিলেন। ওনারই বই, উনি নায়ক। সেই বইয়েতে উনাকে দেখা গেছে ভারতের কবি, বিরাট বড় কবি, বিরাট বড় সাহিত্য, ভারতবর্ষ দিল বড়, তাই তাকে সম্মান দিয়ে রেখেছিল। আমরা যেমন তসলিমা নাসরিনকে সম্মান দিচ্ছি, আমরা যেমন মমতা বুবু, মমতা খালার একেবারে ঘনিষ্ঠ হাসিনাকে আশ্রয় দিয়েছি। ভারতের প্রধানমন্ত্রীর দিল বড়, ভারতবর্ষে
হার সনাতনীদের দিল বড়, তাই 15% মুসলমান, 85% মুসলমান যখন ভারতে থাকবো না বলে মুসলিম লীগের ডাকে পাকিস্তানে চলে গেল, জিন্নার ডাকে পাকিস্তানে চলে গেল, আমরা 15% এই ভারতবর্ষে 85% সনাতনীদের কোলে, ভারত মাতার কোলে রয়ে গেলাম। ভারত মাতাকে ছেড়ে যেতে পারলাম না, আমরা রয়ে গেলাম এই ভারতবর্ষে। সেই ভারতীয়দের মধ্যে 15% যে আমরা আছি, এটা সম্পূর্ণভাবে ভারত মাতা আমাদেরকে আচ্ছাদন দিয়েছে, ভারত মাতা আমাদের খাদ্য দিয়েছে, ভারত মাতা আমাদেরকে রক্ষা করেছে। আজকে তার নেতৃত্ব দিচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদী সরকার। সেই জায়গাতে নাসিরউদ্দিন শাহ উনি যে বইটা করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে উনি পাকিস্তানের গুপ্তচর সেজে এখানে ঢুকে বসে আছেন। এটা সেটা সিনেমাতে আজকে সেই জিনিসটাই প্র্যাকটিক্যালি ভারতবর্ষের মানুষ দেখতে পেল, অর্থাৎ যা রটে তা বটে। আমি বলবো যে রীতিমতো অভিজিৎ দীপকে, যিনি এই ককরোচ জনতা পার্টির মূল হোতা, বিদেশ থেকে এসেছেন, তিনি কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দায়িত্ব পালনের পরিবর্তে নরেন্দ্র মোদীর ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া উচিত, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে। দেখুন একটা কথা, রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। হাতি যখন রাস্তা দিয়ে যায় তখন দেখবেন অনেক নেড়ি কুত্তা পাক 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 করছে, কিন্তু কোনোদিন দেখেছেন হাতি সুরে করে কোনো কুকুরকে ধরে পা দিয়ে চেপে মেরে দিয়েছে? নো। হাতি তো ইচ্ছে করলে পারে, হাতি তাই ইচ্ছে করলে পারে যে কোনো কুকুরকে যখন ভ্যাক ভ্যাক করছে, কিন্তু হাতি করে না। হাতি তার গন্তব্যস্থলে তার নিজের মতে চলে যায়, কুত্তা ভুকনেই থাকে। ঠিক সেই রকম ভাবে ভারতবর্ষের মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে গতিতে যাচ্ছে সেই গতিতেই চলবে। কুত্তা মাফিক ভুকনে দো, কুত্তা মাফিক टूटने दो, कुत्ता माफिक फेसबुक में लिखने दो, कुत्ता माफिक यूट्यूब में भुकने दो, और कुत्ता माफिक कुछ आंदोलन करने दो। वो इन्वेस्टर बाय द रशिया, इन्वेस्टर बाय द चीन, इन्वेस्टर बाय द माओवादी, इन्वेस्टर बाय द भारतीय कुछ गद्दार। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করলেন রাহুল গান্ধী, সমর্থনে ককরোচ জনতা পার্টি। অঙ্কটা কি? দেখুন অঙ্ক ফঙ্ক যায় না, पप्पू, ये पप्पू कभी नहीं होगा असली भारतीय। কারণ এর মা ইডলি কা ধোসা আর বাপ এদেশীয়। সুতরাং উনি ভারতে পড়াশোনা করেনি, বিদেশে পড়াশোনা করত এবং এই দেশে এসে আজকে রাজনীতিতে নেমেছে। কিন্তু কোন ইলেকশনে সরকার গঠন তো বহু দূর কা বাত, বিরোধী দলনেতার তকমা পেতেও ওরা পাচ্ছে না। তাহলে রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীকে এখনো পর্যন্ত ভারতের মানুষ অ্যাকসেপ্ট করছে না। এখনো মনে করছে ও ললিপপ ফিডার পাপ্পু খাচ্ছে, তাই মনে করছে না যে ভারতের এত বড় বিশাল দেশ, যেটাতে ইন্দিরা গান্ধী নেতৃত্ব দিয়েছে, যেখানে বাজপেয়ী জি নেতৃত্ব দিয়েছে, সেখানে পাপ্পুকে কোনোভাবেই ভারতের মানুষ পরিবারতন্ত্র দলকে কোনোভাবেই সমর্থন করে না। তাই হাওয়া ভাতে উনি লাকুড়ি নাড়তে গেছে। কলকাতায় শুক্রবার দিন যে মিছিলটা ছিল, ককরোচ জনতা পার্টি, এসএফআই, আমরা প্রথমেই দেখলাম এসএফআই এর সমর্থনে এসএফআই এর যে আয়োজিত যে মিছিল, এবং সেখান থেকে রীতিমতো মৌলালের পর থেকে মিছিলের চেহারা বদলে গেল। সাংবাদিকদেরকে যেভাবে স্যার কলকাতায় নিগ্রহ করা হলো, কি বলবো? অত্যন্ত অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, ধিক্কার জানাচ্ছি। এবং যারা যারা সাংবাদিককে মেরেছে, দেখুন একটা কথা আপনাকে খুব সহজভাবে বলি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আজকে ভারতবর্ষে কেন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সংঘ ঘনিষ্ঠ, কারণ এই কারণে, যেটা আমি ক্ষেত্রীয় সংযোগ,
ভারতবর্ষ সহ বাংলার বামফ্রন্টের আমলে ব্রিগেড ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ভাড়াবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। চাকরি পাবার সময় পার্সেন্টেজ কত? 2%। মন্ত্রী হবে কে? হিন্দু। এ মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী মুসলমান। এরকম কিছুই দপ্তর দিত। কিন্তু আসলে বামপন্থীরা যারা ছিল সরকারে, এরা বাংলাকে মুসলমানদের তো গেড়ে নষ্ট করে দিয়েছে, সাথে সাথে সনাতনীদের গেড়ে নষ্ট করে দিয়েছে। শিক্ষা মেরুদণ্ডটা আধমরা করে দিয়ে চলে গেছে। 42,000 কলকারখানা বন্ধ করে দিয়ে চলে গেছে। এরা বাংলায় ভাষা গদগদ করে খাও, ইংরেজি তুলে দাও। অর্থাৎ ইংরেজি তুলে দাও মানে মেরুদণ্ডটা ভেঙে গেল। কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না বলে 10 বছর পিছিয়ে দিল। আজকে কম্পিউটার ছাড়া মানুষের জীবন অন্ধকার। এই যে বামপন্থীরা, অথচ ব্রিগেড, আপনি বলুন তো, এমন কোন মুসলমান পাড়া গ্রাম ছিল না, এমন কোন মহল্লা ছিল না যে কাস্তে হাতুড়ির লাল ঝান্ডা উঠত। অর্থাৎ এরা চীনের পার্টি, চীনের মতো ইউজ অ্যান্ড থ্রো খেলেছে 35 বছর। 35 বছর রাজত্ব করার পর মুসলমানদেরকে আজও রাস্তায় ভিক করতে হয়। 35 বছর ক্ষমতায় থাকার পর আজও মুসলমানদেরকে তরোয়াল ধরতে হয়। 35 বছর থাকার পরে আজও মিটিং মিছিলে ভর্তি করতে হয় মুসলমানদেরকে নিয়ে। ঠিক একই কায়দায় জ্যোতি বসুর আশীর্বাদ ধন্যা মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা বুবু, মমতা আপা অতি বামপন্থী সেজে 15 বছর রাজ করেছে। সে আবার মুসলমানদেরকে খুললাম খুল্লা লাইসেন্স দিয়ে দিল। মারো, কাটো, পেটো, গুলি করো, যা খুশি করো, তোলা তোলো, যা খুশি করো, কোটি কোটি টাকা তোলা তোলো, কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। ওদের একটা নেত্রী ছিল দোলা সেন, সে আবার বলতো, নকশাল থেকে আসা, সে আবার বলতো 1 টাকা তোলো, 12 আনা পার্টিতে জমা দাও, 4 আনা নিজের বাল বাচ্চার জন্য নিয়ে যাও। এটা ঘোষিত নেত্রী। ওদের মদনা ও লাইলা কুলু কুলু, প্রেম না করলে মন ভরে না, কালারফুল মদনা। সে আবার বলতো পঞ্চায়েতের মেম্বার 5 লাখ, জেলা পরিষদের মেম্বার 10 লাখ, প্রধান হবে 10 লাখ, কাউন্সিলর কলকাতার হলে 20 লাখ, কমিশনার হতে গেলে 50 লাখ, চেয়ারম্যান হতে গেলে 50 লাখ, এমএলএ হতে গেলে 1 crore, এমপি হতে গেলে 5 crore। হলে ভালো, না হলে অভিষেকের গর্তে গেল। পরিষ্কার বলেছে মদনা। তা সুতরাং এই যে পার্টিগুলো হয়েছে রিজিওনাল পার্টি, এগুলো তো কোনো ন্যাশনাল ভারতীয় পার্টি না। বামপন্থীদের একটা ন্যাশনাল বলে, কিন্তু এরা 3টে রাজ্য ছাড়া কোনো জায়গায় বিস্তার করতে পারেনি, কারণ এদের ভারতীয় এখনো নিজেরাই লিখতে পায় না। ভারতীয় এরা তো নিজেরাই ভারতীয় লিখতে পায় না। সেই জায়গায় মুসলমানদের মমতা বুবু দুধেল গাই বলে ছেড়ে দিত, শুধু ভোটের সময় ভোট দাও। এমনকি ঈদের নামাজও, সেখানেও রাজনীতির কথা বলেছে। রেড রোডে নামাজ হতো, মমতা ব্যানার্জি এরকম মাথায় ফিরতে পেতে আল্লাহ আমিন আল্লাহ আকবার। কিন্তু আমার শুভেন্দু সরকার রেড রোডে নামাজ বন্ধ করে দিয়েছে, 3 দিনের মধ্যে ব্রিগেড দিয়ে দিয়েছে। এর থেকে বড় আর কি কাজ করে? সুতরাং মুসলমানদের মধ্যে শিক্ষা নেই, মুসলমানদের মধ্যে শিক্ষার আলো, আধুনিক শিক্ষা নেই, তাদের ধর্মের ভেতরে ঢুকিয়ে রেখেছে, ঢুকিয়ে তাদেরকে অন্ধকারাচ্ছন্ন করে রেখে দিয়েছে এই বামপন্থী, এই সরকার। এই কিন্তু একমাত্র বিজেপি এখনো পর্যন্ত মুসলমানদেরকে ইউজ করেনি। সরকারে আসার পরও একমাত্র ভারতীয় জনতা পার্টি মুসলমানদেরকে ব্যবহার করেনি। তাই সংঘ পরিবারের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তারা বলছে মুসলমানদেরকে আও জোরো সে জোরো, আধুনিক শিক্ষা শিক্ষিত হও, ডাক্তার বানো, ইঞ্জিনিয়ার বানো,
উকিল বানো, ব্যারিস্টার বানো। সেই জন্যে আমার প্রধানমন্ত্রী বলছে মুসলমানদেরকে এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাও। সেলিম সামিদ তো পরে অস্বীকার করছেন কেন যে ছবি তিনি নিয়ে বেরোন, পরে বলছেন কেন যে দেখ এটাই তো বামপন্থীদের নিয়ম, এটাই তো বামপন্থীদের নিয়ম। নিজেরা ভারতীয় লিখতে পারে না, নিজেরা ভারতীয় লিখতে পারে না, অথচ ভারতে আন্দোলন করে। এরা বলে ধর্ম আপিনের নেশা, আর বাড়িতে কমরেডদেরকে দেখুন, হিন্দু কমরেডদের বাড়িতে বউ শাঁকা সিঁদুর সব পুরা আছে, একটা কমরেড দেখাতে পারবে? হাই কই মাইকেলাল, যে হিন্দু কমরেড তার বাড়ির বউকে বলতে পেরেছে যে তুমি কমরেডের বউ, শাঁকা সিঁদুর পড়বে না, পড়বে না, এবং শিবের পুজো করবে না, করবে না? হাই কই মুসলমান কমরেড যে নিজে বাইরে কমরেড তার বাড়ির বউকে বলতে পেরেছে কোরআন পড়বে না, হাদিস পড়বে না, বোরকা পড়বে না, হাদিস মানবে না, বলতে পেরেছে? অর্থাৎ বাইরে একরকম, ভেতরে একরকম, अंदर में एक बाहर में। झोली का पीछे क्या है, झोली का पीछे सिलिका का, झोली का पीछे क्या है, सोली का पीछे, वो तो दिखना ही पड़ेगा। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে ককরোচ জনতা পার্টি এত আন্দোলন করলো, এত মিটিং মিছিল, এবং পরবর্তীতে তারা এখনো আন্দোলনের হুমকি দিচ্ছে নতুন করে, স্যার এদের উদ্দেশ্যটা কি বলে আপনি মনে করছেন? এদের উদ্দেশ্য ফিদ্দেশ্য নেই, উদ্দেশ্য একটাই, ভারতকে ডিস্টার্ব করো আর মাল কামাও। কি বলবেন এদের উদ্দেশ্যে? এদের উদ্দেশ্যে আগে ভারতীয় হও, আগে ভারতীয় হও, ভারতের কালচার মানো, ভারতের সংস্কৃতি মানো, এবং আও জোরো সে জোরো।